প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন আপনাদের অনুষ্ঠান আপনাদের স্বাস্থ্যের কথা বলে জানেন আমাদের এই কেমন আছেন অনুষ্ঠানটি। আমরা বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য সমস্যা নিয়েই কথা বলে থাকি এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ অতিথি। আজকেও আছেন ডাক্তার খসরুজ সামাদ। তিনি একজন ঔষধ বিদ্যা বিশেষজ্ঞ এবং তিনি একটি মেডিকেল কলেজে পড়ান, কুমুদিনী ওএস মেডিকেল কলেজ। ঔষধবিদ্যা আমাদের চিকিৎসা শাস্ত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা, যেখানে আমরা ওষুধের খুঁটিনাটি বিষয় এবং ওষুধের যে বৈজ্ঞানিক যে দিকগুলো সেই বিষয়গুলি আসলে পড়ানো হয়। এরকমই একটি বিষয়ের একজন বিশেষজ্ঞকে আমরা পেয়েছি। তার কাছ থেকে আমরা আজকে একজন চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে বয়সন্ধিকালের যে বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের যে সমস্যা, সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। ডাক্তার খসরুজ সামাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি একজন শিক্ষক, মেডিকেল কলেজের শিক্ষক, এবং আপনি যে সময়টার যে ছাত্রদেরকে পড়ান সেটি বয়সন্ধির ঠিক পরের সময়টায়, বলা যায় টিন এইজের পরের সময়টাতেই কিন্তু আপনার ছাত্রছাত্রীদেরকে পেয়ে থাকেন। এবং এই বিষয়টা নিয়ে আপনার একটি ব্যবহারিক অভিজ্ঞতা আছে, প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, আর এছাড়াও একজন সমাজের একজন সচেতন মানুষ হিসেবে তো বটেই। আমরা আসলে যারা আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন, তাদের প্রত্যেকেরই পরিবারে কেউ না কেউ আছেন যারা টিন এইজ এবং বয়সন্ধিকালের এই সময়টি পার করছেন। এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি শরীর ও মনে পরিবর্তনের হাওয়া লাগে। এই পরিবর্তনের হাওয়া কিছুটা দিশেহারা করে দেয় আমাদের সন্তানদেরকে। তখন তারা নিজেকে খুঁজে পেতে কষ্ট হয়, তারা কি আসলে বড়দের কাতারে পড়ে নাকি ছোট, তাদের এখন কি করা উচিত। তারা পরিবর্তন চায়, তারা অনেক কিছু ভালো হোক সেটা চায়, এবং যখন তাদের মন মতো হয় না তখন কিন্তু তারা বিরক্ত হয়, বিদ্রোহী হয়ে ওঠে। এইসব সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো। ডাক্তার খসরুজ, প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই বয়সন্ধিকালটা আসলে, টিনেজটা আসলে কি? জি, ধন্যবাদ। আপনি খুবই সময়োপযোগী একটি প্রশ্নের অবতারণা করেছেন। রবীন্দ্রনাথের একটা ধ্রুপদ ছোট গল্প, আচ্ছা, ফটিক চরিত্র ছিল, ছুটি। সেখানে রবীন্দ্রনাথ বলেছেন যে 12-13 বছরের মতো বালাইয়ান নাই। তো এটা রবীন্দ্রনাথের মেটাফোর হিসাবে বলেছেন। তো আমাদের নিজেদের বিশ্বাস যে ফটিককে যেভাবে উপস্থাপিত করা হোক না কেন, টিনেজ আমাদের একটা সম্পদ, এবং আপনি সবাই এই প্রক্রিয়ার ভেতর দিয়েই আজকে এখানে এসেছি। এবং যেটি আপনি বললেন, আজকের যিনি শিশু সে টিনেজ প্রক্রিয়ার ভেতর দিয়ে একসময় পরিণত মানুষে পরিণত হবে। এখন টিন এইজ যেহেতু গণমাধ্যম এটা একটু ব্যাখ্যার দাবি রাখতেই পারে। এটা একটা অ্যালগরিদম সংখ্যা, টিন। রবীন্দ্রনাথ বলছে 12-13, তো 13 দিয়ে যদি আমরা শুরু করি, 13 টিন, 14 টিন, 15 টিন, তাহলে এই 13, 14, 15 করে 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 18 এবং 19, তাহলে পারে এই অ্যালগরিদমটা 13 থেকে 19। এটা নিউমেরিক্যাল। তাহলে যে মানুষটি এই 13 থেকে 19 মোটামুটি এই বয়সের ভেতরে আছে, তাকে আমরা টিনেজ বলতে পারি। আচ্ছা, তো এই যে বয়সন্ধিকালের বা টিন এইজের যে মানসিক যে স্বাস্থ্য বা মানসিক যে সমস্যাগুলো আমরা দেখি, কি কি ধরনের সমস্যা আমরা দেখি? জি, ধন্যবাদ। এই সমস্যাগুলি আসলে শরীর দিয়ে শুরু হয়, তারপর তাকে মানসিকভাবে তাদেরকে আক্রান্ত করে অথবা মানসিকভাবে তাদেরকে এটাকে অ্যাটাচ করে। তো কীরকমভাবে শারীরিক শুরু হয়, এটা হরমোনাল কিছু পরিবর্তন আসে। আচ্ছা, এবং এটা খুবই শারীরবৃত্তীয় প্রক্রিয়া, ফিজিওলজিক্যাল ফেনোমেনন। এটি হবে, এটিই স্বাভাবিক। তো হরমোন তো আসলে অনেক টেকনিক্যাল বিষয়, আমরা সে তাত্ত্বিক আলোচনা না করে যেটি দৃশ্যমান যে পরিবর্তন সেগুলি আমরা চিন্তা করি। ধরা যাক শিশু, যেটা পুরুষ শিশু ক্ষেত্রে বা ফটিকের ক্ষেত্রে কি হয়েছিল, তার কণ্ঠ পরিবর্তিত হয়। শিশুর যে কোমলতা, কোমল কণ্ঠ, সেই কণ্ঠটা ক্রমশ হারিয়ে যেতে থাকে, এবং পুরুষের যে দীপ্ত কণ্ঠ এটি পুরোপুরি বিকশিত হয় না।
দুটোর মাঝখানে একটা টার্মিনোলজি আছে কি গুজ ভয়েস এরকম আর কি, একটা হাঁসের মতো। তো এটা তাকে একটা অস্থিরতার ভেতরে ফেলে সে শৈশবের লালিত্য তাকে, তার কণ্ঠ যখন শুনে তার বাবা ছুটে আসতো বা কাছের লোক, এটি সে পায় না। আবার বড় মানুষ হলে তার দায়িত্ব নিয়ে যে একটা বড় মানুষ আসছে তাকে যেভাবে আপ্যায়ন হবে, যেটি আপনি বললেন, এটিও সে পায় না। তাহলে শিশুর আদরটি থেকেও সে বঞ্চিত হচ্ছে, আবার বড়দের যে সে ওই রকম ভাবে আছে। এটা কিন্তু আমরা করছি, অর্থাৎ আমাদের প্রয়োজনে, আমি পারিবারিক প্রয়োজনে যখন তার কাছে যখন আমরা প্রত্যাশা করি তুমি এত বড় এটা করছো না, আবার আমার কাছে যখন মনে হচ্ছে যে ওরটা একটু জ্যাঠামো হয়ে যাচ্ছে, তুমি এটা করো, তুমি তো ছোট মানুষ, এটা কেন করছো? তাহলে আমার গার্ডিয়ান হিসেবে এটা আসলে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আসলে, এবং ও হচ্ছে ভিকটিম। আমরা আমাদের প্রয়োজনে করছি। আমাদের ওই শারীরবৃত্তীয় আলোচনা আমি শেষ করতে পারি নাই। এছাড়া কণ্ঠ তো পরিবর্তনের কথা আমরা বলেছি। এছাড়া পুরুষ অঙ্গের যে পরিবর্তনগুলি এটি অত্যন্ত দৃশ্যমান, এবং তাদের মুখে দাড়ি গোঁফ হয় এবং ব্যক্তিগত অঙ্গে এরকম দাড়ি গোঁফের স্থানটি দেখা যায়। হঠাৎ করে এই রকম পরিবর্তন, দাড়ি গোঁফ যেটি দৃশ্যমান আর যেগুলি আমরা একটু আগে আলোচনা করলাম, এটি তাকে এক ধরনের অস্বস্তিতে ফেলে দেয়। এবং এই বিষয়টি সে যে শেয়ার করবে, এই যে ট্যাবু, এই যে স্টিগমা, এইটাকে ভেঙে আমাদের খুব সহজিয়া অচলায়তন ভেঙে এটি আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি। যে খুব কম সন্তান যে তার বাবার কাছে বা তার মায়ের কাছে অথবা তার বিশ্বাসভাজন এবং আস্থাভাজন কাছে এই তথ্যগুলি যে আমার শরীরে এই পরিবর্তনটি হয়েছে এটি কি, বরং সে একটা অপরাধ বোধের ভুগতে থাকে, গিল্ট, যেটা কি শুধু তারই একটা হলো কিনা, এরকম হচ্ছে কেন, এমনটি তার কি সমস্যা কিনা, এই কথাটা সে আমাদের কাছে শেয়ার করার আমরা অনেক ক্ষেত্রেই পারি না। মেয়েদের ক্ষেত্রে তো আরও খুবই দৃশ্যমান একটি সমস্যা। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড শুরু হয় অনেকেরই বা সবারই, শারীরবৃত্তীয় যে পরিবর্তন আসে, স্তনের পরিবর্তন আসে, একটু আগে বললাম যে তার ব্যক্তিগত অঙ্গের পরিবর্তন আসে, সেখানে কিছু অপ্রত্যাশিত চুল এবং এই সমস্ত অঙ্গের পরিবর্তন আসে। এটি খুবই, এগুলো আমাদের খোলামেলা আলোচনা করতে হবে। তারা আমাদের সন্তান, তারা আমাদের পুত্র, তারা আমাদের কন্যা, এবং এই বিষয়টি আনঅ্যাভয়েডেবল, এবং এটি স্বাভাবিক, প্রকৃতি এভাবে সিস্টেমটা করে দিয়েছে। কিন্তু এই যে এটা সমস্যাটা হলো, আমরা একটু আগে আমরা আলোচনা করলাম যে এটা আমাদের বাবা মারা যথেষ্ট দায়িত্ব নিয়ে আমাদেরই উচিত ছিল যে 12-র আগেই এই শারীরবৃত্তীয় প্রক্রিয়া শুরুর আগে তাকে সচেতন করে দেওয়া যে বাবা তুমি কিন্তু এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে, এটার ভেতর অপরাধ বোধের কিছু নাই, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমি যখন শিশু ছিলাম আমিও পড়তে এসেছি, তোমার গ্র্যান্ডফাদার ছিল, গ্র্যান্ডমাদাররা ছিল, সুতরাং এটাকে তোমাকে সহজভাবে নিতে হবে, এটা আমাদের একটা প্রক্রিয়া। এছাড়া বডি শেমিংয়ের যে বিষয়টা, বডি যে পরিবর্তন হচ্ছে, এইটি তাকে অনেকটা অন্যরা এটা তাকে এই অপরাধ বোধটাকে আরো বেশি ঢুকিয়ে দেয়, উস্কে দেয়। প্রতিবেশী যারা ওই বয়সটা পেরিয়ে ঠিকই এসেছে কিন্তু ওকে দুষ্ট কথা বলে, এবং ওই কথাগুলি আসলে খুব শালীন না, এবং তার জন্য ওই অপরাধ বোধকে আপনি যেটা বলেছেন উস্কে দেয়। অথবা তার ছোট যারা আছে শিশু, তারা না বুঝে হোক তাকে বলছে যে এটা তাকে উস্কে দেওয়া, ফলে তার সমস্যাটা আসলে শারীরিক। এবং আমরা বারবার করে আলোচনা করছি, যেহেতু আমরা স্টিগমা ভেঙে, ট্যাবু ভেঙে খুব গাঠনিকভাবে তার এই সমস্যাগুলি আমরা অ্যাড্রেস করি না বা খোলাখুলি হই না, ফলে তার ভেতরে এক ধরনের কখনো কখনো মনোবৈকল্যেরও সৃষ্টি হতে পারে যে এটা আসলে আমার পক্ষে আমি কোন দিকে যাচ্ছি। এই অনেকগুলি ফেনোমেননের ভেতর দিয়ে তারা আসলে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। এই পরিস্থিতিতে আসলে প্রাথমিক দায়িত্বটা কার, তাকে সহযোগিতা করবার জন্য তার চারপাশে যারা আছে তাদের মধ্যে কাদেরকে আমরা মানে প্রাথমিকভাবে সম্পৃক্ত হতে বলবো? জি, এই আলোচনাটা আমরা একটু আগেই করলাম, তারপর আবার মনে হয় যে আরো বিস্তৃতভাবে আপনি বলছেন যে যখন শিশু ছিল তখনও কিন্তু এই তার মানসিক গঠন আগের থেকে যদি প্রস্তুতিটা নেয় তাহলে পারে এই সমস্যাটা হয় না। পরিবারের সদস্যদেরকে তাই, তাহলে প্রাথমিকভাবে আসলে প্যারেন্টস যার কাছে যে সবচেয়ে আস্থাশীল, বন্ধু বান্ধবের কোনো ভূমিকা আছে কিনা? খুবই ভালো বলেছেন। কারণ একটা পর্যায়ে তো সেই স্কুলে বিরাট একটা সময় থাকে, স্কুলের সময়টা নেহাত কম না, আবার স্কুলের পরেও সে তো বিকালবেলা বাইরে যাচ্ছে, তাহলে এই সময়টা আসলে অনেক বড়। তাহলে আমাদের এই শব্দটা আমি একটু ভারী হলেও বলতে চাই, নজরদারি, একটি ইতিবাচক অর্থে বলা, অর্থাৎ আমার সন্তান কার সাথে মিশছে
এটি আমার দেখা দরকার। আমি একেবারে তার দাঁতটা বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখতে চাচ্ছি না, কিন্তু আমার মাথার ভেতরে অভিভাবক হিসাবে এই তথ্যটি খুবই থাকা দরকার যে আমার সন্তান যাদের সাথে মিশছে তাদের মনোজগৎ, তাদের রুচিবোধ, তাদের পারসেপশন, তাদের ফিলোসফি অফ দি লাইফ, এটা আমার সন্তানকে প্রভাবিত করতে পারে। সুতরাং ওইটি যথেষ্ট গ্রহণযোগ্য কি না, অথবা আমার পারিবারিক যে ভ্যালুজ, এটা তো রিলেটিভ ব্যাপার। আমার পরিবারের সাথে আপনার পরিবারের ভীষণ কিছু পার্থক্য হবে, সেটাই স্বাভাবিক। সেটি সামাজিকতার কারণে, সেটি ধর্মীয় মূল্যবোধের কারণে, সেটি আর্থসামাজিক প্রেক্ষাপটে, এবং একটি দেশ এবং আরেকটি দেশের কারণে তো হবেই। জাতি, গোষ্ঠী, ক্লোন, এইগুলি না হয় বাদ দিলাম, এই খোদ ঢাকা শহরেই একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের খুব দৃশ্যমান পার্থক্য আছে। তাহলে শিশুটা তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সে পরিবারের ভেতরেই হয়। ধরা যাক কোনো পরিবারের সঙ্গীত চর্চাকে খুবই উৎসাহিত করে, আবার কোনো পরিবারের সঙ্গীত চর্চার ব্যাপারে তাদের খুব বড় রিজার্ভেশন আছে যে না, এটা আসলে ধর্ম করা যাবে না। তাহলে এই দুটো শিশু যখন বড় হয় তাদের মাইন্ডসেটের ভেতরে খুব বড় রকম পার্থক্য থাকে। আবার কোনো পরিবার যে খুবই পাঠাভ্যাসকে, মানে এই তার নিজস্ব পাঠ্যসূচিকে খুবই গুরুত্ব দেয়, অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, কিন্তু একটা একটি সামগ্রিক শিশুর বিকাশে তার অন্যান্য যে অংশগুলি, তার মেধাভিত্তিক প্রকাশ, তার সৃষ্টিশীলতা, সঙ্গীতের কথা এসছে, সে লেখালেখি করুক। এবং যে জিনিসটা অত্যন্ত খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে ঢাকা শহরে খেলার জায়গা নাই বলতে গেলে। তাহলে এই খেলাটা তো তার আসলে শরীর চর্চার অংশ বিশেষ, এবং এটি যদি সুষম হয় তাহলে তার মেন্টাল ফ্যাকাল্টি যেমন বৃদ্ধি করবে, তার মানসিক গ্রোথ তেমন বৃদ্ধি করবে, তার আত্মবিশ্বাসের জায়গাগুলি তৈরি হবে, এবং এই খেলার সাথে পড়ারও শরীরটা যখন ক্লান্ত হবে তখন তার ঘুমটা ভালো আসবে, তার খিদে পাবে, তার অস্বস্তিটা কমবে। তাহলে এইগুলি সব কিছুই পরিপূরক। আমাদেরকে এই যে পরের যে পার্টটা বললাম, এটা অনেকটা তাত্ত্বিক হয়ে গেল যে খেলবে, কিন্তু খেলার জায়গাটা যেভাবে হোক আমাদের একটা স্পেস তাদের জন্য বের করেই দিতেই হবে। ডক্টর খসরু সামাদ, আমাদের একটি বিরতি নেওয়ার সময় হলো, আমরা একটু বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট একটা বিরতি পরে আবারও ফিরে আসবে আলোচনায়, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে কেমন আছেনের এই পর্বে উপস্থিত আছেন ডাক্তার খসরু সামাদ। তিনি একজন ফার্মাকোলজি বিশেষজ্ঞ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ। আমরা আজকে কথা বলছি বয়সন্ধিকালের মানসিক স্বাস্থ্য নিয়ে। ডক্টর খসরু, আমরা বয়সন্ধিকালের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম। খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করেও ফেলেছি, সহপাঠীদের বা বন্ধুদের দায়িত্ব এবং এসব নিয়ে। আমরা যদি সঠিক সময়ে এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে না পারি আমাদের বয়সন্ধি বাচ্চাদের, তাহলে কি কি সমস্যা হতে পারে, পরবর্তীতে জটিলতা কি হতে পারে? দেখুন, আমার আরেকটা আলোচনা সম্ভবত একটু পূর্বোল্লেখ করাটা প্রাসঙ্গিক। সেটি হচ্ছে যে টিনেজ হওয়ার আগেই তার এই আচরণগত কোনো পরিবর্তন কোনো উপাদানের সাথে সম্পৃক্ত কিনা, এটি আমি ছেড়ে এসেছি। সেটা হলো, তো শিশু তো একদিনে টিনেজে আসে না, এবং টিনেজে পরের দিনই তো তার রাতারাতি পরিবর্তন হয়, বিষয়টিও এমন না। সেই পরিবর্তনটা বা মানুষের পরিবর্তন এটি স্বাভাবিক। এখন পরিবর্তনের কিছু ইতিবাচক দিক আছে, কিন্তু নেতিবাচক দিক বলবো না, যে এগুলি আরও পরিশীলিত হলে পারে ভালো হয়। এবং বারবার বলতে চাচ্ছি, সংস্কৃতি তো আপেক্ষিক বিষয়। এই টেবিলে আমরা অনেক কিছু ভালো বলতে পারি, সেটি অনেকের কাছে সেটি গ্রহণযোগ্য না হতে পারে। আমি একটু আগে উদাহরণ হিসেবে বলেছি যে সঙ্গীত চর্চাই আমাদের অনেকে এটিকে খুব একটা একদমই জিরো টলারেন্সের ভেতরে আছে, এরকম পরিবার আমি চিনি। আচ্ছা, আমি যে জায়গাতে ছিলাম সেটি হলো যে তাদের বাবা মার আন্তঃসম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, সে যে দম্পতি থেকে তার জন্ম হয়েছে, তো আমরা এই সময়কালে সামাজিক মিডিয়াতে দেখেছি বা আমাদের যতটুকু স্টাডি, আমরা মানুষের সাথে মিশি, আমাদের অনেক পরিচিত জনের ভেতরে সংসার ভেঙে যাচ্ছে, অস্থিরতা, অবিশ্বাস, অনিশ্চয়তা, এগুলি আমরা দেখতে পাচ্ছি। তো ওই শিশু তো ওই ট্রমার ভেতর দিয়ে বের হয়। তো বাবা যখন উঁচু গলায় কথা বলে, তখন মা হয়তো ভয় পাচ্ছে বা অস্বস্তিতে আছে, এবং কথাটা হয়তো মায়ের জন্য শালীন না। আবার আমি উল্টো করে বলি, ক্ষেত্র বিশেষে উল্টোটাও হতে পারে, যে মা যেভাবে আচরণ করছেন তার বাবার প্রতি, সেটি হয়তো শালীন না। তো এই দুটোর মাঝখানে বসে শিশু খুব দ্বন্দ্বে পড়ে যায়, যে সে কি মায়ের স্থান নিবে নাকি বাবার জায়গাটা নিবে।
সে দ্বন্দ্বে পড়ে যায় এবং খুব দৃশ্যমানভাবে বাবা তাকে টানো, এই যে তোর মা কিন্তু এই 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 এমনটি, আবার মাও তাকে হয়তো বলে অরণ করছে এবং এটি একটা পর্যায়ে এরকম ঠিক তাই, সেটা আবার পরিবারে চলে যায় যে তোর বাবা তো বাবাই, তোর বাবার দিকের যারা প্রজন্ম, তোর বাবা চাচারাও একটু দুষ্ট, আবার মায়ের ক্ষেত্রেও এরকম হয় যে তোর মা খালারাও দুষ্ট। ফলে এই টোটাল এই জেনারেশনগুলির একটা নেতিবাচক প্রভাবটা তার মধ্যে দিয়ে পড়ে এবং এই অস্থিরতা, এই সিদ্ধান্তহীনতা ভিতর দিয়ে সে বড় হতে থাকে এবং এটা তার ভিতরে কাজ করতে থাকে। এটা গেল পরিবার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পরিবার ছাড়া যে সামাজিক পরিস্থিতির ভিতর দিয়ে বের হয়, এটাকে ধরা যাক আমি যে রাষ্ট্রীয়, আন্তর্জাতিক এগুলি বলি, এর প্রভাবটাকে কখনোই আমরা উপেক্ষা করতে পারি না। আমি ইতিবাচকভাবে বলি যে সময়কালে যে আমাদের একটা অর্জন প্রাপ্তি আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে বা পর্যায়ে, যে জেনজি তারা অত্যন্ত গ্রহণযোগ্যভাবে প্রায় সারা পৃথিবীর কাছে ভালোবাসা অর্জন করতে সক্ষম হতে পেরেছে, এটি একটা ইতিবাচক দিক। তারা তো কিছু চায়নি, তারা বলেনি যে আমার জন্য আমাকে এইটি দাও, ব্যক্তির জন্য করেনি। অথচ আমরা তাদেরকে যেভাবে রিড করতাম যে তারা ফেসবুক কেন্দ্রিক একটা প্রজন্ম, তারা মানুষের সাথে খুব সামাজিকতা করে না, তারা খেলতে যায় না, তারা শুধু ফাস্ট ফুড খায়, তারা ওয়েট গেইন করছে, জাঙ্ক ফুড খায়, সকালবেলা দেরি করে ওঠে, রাত্রে অনেক রাত পর্যন্ত ঘুমায়। এই 5টা আমাদের অভিযোগ তাদের বিরুদ্ধে সবসময় আমরা করে এসেছি। হয়তো এটা কখনো কখনো কারো বেলা সত্য বটে, কিন্তু আমাদের ধারণা ছিল যে তারা খুব বেশি ব্যক্তিকেন্দ্রিক এবং তাদের চিন্তা জগৎ, মনোজগৎটা আসলে ব্যক্তিকেন্দ্রিকের মতোই, যে এমনকি সে হয়তো বাবা মার প্রতিও সমমর্মী বা দায়িত্বশীল এমনটিও না, এরকম আমরা বলেছি। আমি এরকম কিছু অভিভাবকের শুনেছি যে বাবার সাথে ঝগড়া পরে, খুব কঠিন ঝগড়া হচ্ছে বাবার সন্তানের, পরে সন্তানই তাকে টেক্সট করে বলেছে, ও আমি তো টিনেজের ভেতরে ছিলাম, আসলে তো এটা তখন আমি বুঝতে পারিনি। তাহলে দেখতে পাচ্ছে এটা কিন্তু আসলে ইতিবাচক দিক। এখন আমাদের আলোচনাটা কোন পর্যায়ে এসছে, যে আমরা কিন্তু রিড করতে পারি নাই যে আমাদের এই জেনজি বা এই টিনেজ এবং ক্রস টিনেজ, সেটাকে আমরা 22-23 যদি আমরা ধরি, আসলে তারা যে একদম অতিক্রম করে পরিপূর্ণ যে যুবক অথবা যুবতীতে পরিণত হয়েছে অথবা দায়িত্বশীল কোনো কিছুতে চলে গেছে এমনটি না, সে ছাত্র। ছাত্র কিন্তু প্রকারান্ত কিছু কালচার আছে, যেটি আপনি বলছেন যে আমার দীর্ঘদিনের শিক্ষকতা কি হয়, অর্থাৎ আমাদের দেশে খুব কম ছাত্র, অন্তত আমরা যে মধ্যবিত্ত পরিবারে দেখি, তারা একদম স্বয়ংসম্পূর্ণ। আমি বলতে চাইছি যে সে নিজেই অর্থ নিজে উপার্জন করে সে নিজেকে চালায় এবং তার দেয়। কিছু ছাত্র হয়তো এই কোচিং সেন্টার বা ছাত্র পড়িয়ে এটা হতে পারে, কিন্তু তার দায়িত্ব নেওয়ার মতো ম্যাচিওরিটি পুরোপুরি এটা আছে বলে আমাদের কাছে মনে হয় নাই। এবং সমমর্মিতা, কমরেডশিপ, পরের পরোপকারিতা বা কোহেশন, কপারেশন, এই শব্দগুলি ছিল না বলে আমাদের ধারণা ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম যে খুব দৃশ্যমানভাবে আস্তে আস্তে এই আন্দোলনটা যে পর্যায়ে গেছে, সেটির খুবই ইতিবাচক দিক আছে। একজন কমরেড একজন ছাত্র আরেকজন ছাত্রকে ঢালের মতো করে আগলে রেখেছে, একদমই প্রকারান্তরে, একদম যে গুলিটা লাগলে একটা ছেলে গুলি খেয়ে পড়ে গেছে, তখন তাকে তার বন্ধু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কিছু দূর টেনে নিয়ে যাওয়ার পরে সে আর পারলো না, আবারও গুলি হচ্ছে। তখন সে দেখা গেল যে ওর বন্ধুকে ফেলে রেখেই তাকে চলে যেতে হলো, কিন্তু সে চোখ মুছতে মুছতে যাচ্ছে আর পেছন দিকে তার বন্ধুর দিকে তাকাচ্ছে। এরকম কিছু ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তার মানে হচ্ছে যে এই যে কম্প্যাশন এবং এই এমপ্যাথি এবং এই যে মানে বন্ধুর জন্য তার যে অনুভূতি, এটা কিন্তু আছে। হয়তো আমরা বুঝতে পারছিলাম না, আমরা ভাবছিলাম যে হয়তো এরা বিচ্ছিন্ন, এরা সমাজের মধ্যে নেই। এটা আমাদের একটা বৈশিষ্ট্য যে আমরা সবসময় আমাদের পরের জেনারেশনকে কিছুটা আন্ডারএস্টিমেট করি। এটা আমি আপনার সাথে পুরোপুরি সহমত। বলি যে আমাদের সময়টা অনেক ভালো ছিল, ঠিক তাই আমাদের আগের জেনারেশনটা বা আমাদের জেনারেশনটা অত্যন্ত গোল্ডেন এজ ছিল। আমরা এখনো 90 কিডস এইসব বলি যে আমরা দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন টাইম অ্যাকচুয়ালি। এখন যেটা হচ্ছে সেটা একটা ক্ষয়িষ্ণু কাল বা এটি একটি অবক্ষয়ের কাল, এটা সবসময়। আবার আমরা যখন 90-তে যখন আমরা কিডস ছিলাম, তখনও কিন্তু আমাদের যারা সিনিয়র ছিলেন, মুরব্বী ছিলেন, তারা কিন্তু এরকমই বলতেন যে আমরা 60-70-এর দশকের যে সময়টা আমরা পার করেছি, দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন টাইম। এখন কিছুই হচ্ছে না, এই যে 90s, এটা আসলে একটা অবক্ষয়ের কাল। তো এই পুরাতনের দ্বন্দ্ব এবং নতুনের প্রতি তার এক ধরনের যে উষ্মা বা তরুণদের প্রতি তার যে এক ধরনের উষ্মা, এটি বোধহয় একটা চিরন্তন স্বভাব মানুষের। তো আমাদের হয়তো কোনো একদিন এই বিষয় নিয়েও কথা বলতে হবে যে এই যে টিনেজের মানসিক স্বাস্থ্য সমস্যার পাশাপাশি আমাদের হয়তো যে এল্ডারলি পিপলদের যে মানসিক স্বাস্থ্যের কিছু সমস্যা আছে,
সেগুলো নিয়েও কথা বলতে হবে। যাই হোক ডক্টর খসরুজ, আমরা আবার মূল আলোচনায় আসি যে এই যে আমাদের এখন এই কথাটা আমরা বারবার বলছি যে আমাদের বাচ্চারা এখন প্রচুর সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করছে, এবং ডেফিনেটলি এটির ভালো দিক তো আছেই, আবার অনেক খারাপ দিকও আছে। তো আমরা এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, এটা আসলে কতটুকু খারাপ এবং কতটুকু ভালো? জি ধন্যবাদ। এটা আপনি আর একটা এবং আরেকটু যোগ করি যে টিনেজের এই মানসিক স্বাস্থ্য সমস্যা এটি কতটুকু ভূমিকা রাখছে? ঠিক তাই এটাও খুবই প্রাসঙ্গিক এবং এটাও একটা গ্লোবাল সমস্যা, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে বিশ্বায়নের যুগ আমরা জানি এবং আমরা খুললে পারেই কিছু রিফ্লেকশনও দেখি, সেটা প্রতিবেশী দেশ হোক, ইউরোপিয়ান দেশ হোক, আমেরিকান দেশ হোক, সাব সাহারান দেশ হোক, আফ্রিকান হোক, অন্যান্য অস্ট্রেলিয়ান দেশ হোক। আমি এতগুলি ইচ্ছা করে দেশগুলির নাম খুব জ্ঞানত বললাম যে এই দেশেরও প্রজন্মতেও এরা এই স্মার্টফোন ইউজ করছে এবং স্মার্টফোনের ভিতরে যে কতগুলি অ্যাপস আছে, অ্যাপসগুলি যেগুলি, সেটাও নামটা আনা খুবই প্রাসঙ্গিক। সেটা হচ্ছে তার স্টাডি মডিউলের জন্য সে অ্যাপস আনছে, এটা তার দরকার আছে। আমরা কোভিডের সময় যদি একটু আলোচনা করি, তখন প্রায় 3 বছর স্কুল কলেজ বন্ধ ছিল। তো 3 বছর কলেজে আমাদের স্কুল কলেজে আমাদের ছাত্ররা বাচ্চারা পড়বে না, তখন অনেকটা বাধ্য হয়ে কিন্তু আমরাই তাদের হাতে এটা দিয়েছি অথবা দিতে বাধ্য হয়েছি যে তার স্কুল বন্ধ, তাহলে পরে গ্রুপ স্টাডি জুমে হোক, আমরা সেগুলি পার হয়ে আসছি, তাহলে পারে তার স্টাডি পড়াটা আসুক, দল বেঁধে হোক, বন্ধুরা হোক, একসাথে হোক, টিচারের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করে হোক। তাহলে জেনেসিসটা কিন্তু আসলে আমাদের অনেকটা ইচ্ছাকৃত, এটা বলা যাবে না। এবং আমরা তাদের হাতে দিয়ে সবসময় যে তাকে এটা মনিটর করতে পেরেছি যে এটা তার ক্লাস আওয়ার, এতটুকু সময় সে দেখবে, অথবা আমার ঔচিত্যবোধ, আমার নীতিবোধ বা আমার রুচিবোধ বা আমার পারিবারিক বিশ্বাসের সাথে যায়, সেই অ্যাপসগুলি আমি শুধু খোলা রাখবো, সেইগুলি দেখবে। এটা ওই টিনেজারও একদমই আরও কম বয়সেও এটা শুরু হয়েছিল, 6, 7, 8, 9 বছর বয়সেও আমাদেরকে অ্যাপস তাদের তুলে দিতে হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে তুলে দেওয়াটা আসলে অনেকটা অব্লিগেশনের মতো এবং এটা একটা কালচারাল স্টিগমার মতো, অর্থাৎ একজনের আছে আর একজনের নাই। আমার সন্তান যখন বারবার করে এসে বলবে যে অমুক আঙ্কেলের ছেলে তো এইটা ব্যবহার করে, তাহলে আমি কেন ব্যবহার করব না? তো তখন আমার সোশ্যাল স্ট্যান্ডার্ডের কারণে এবং এই কুৎসিত প্রতিযোগিতায় আমাকে গা ভাসিয়ে অন্তত ন্যূনতম অবস্থানে আনতে, যেন আমার সন্তানটি হীনমন্যতায় না ভোগে, সেই জন্য ট্যাবটা আমি তাকে হাতে ক্ষেত্র বিশেষে তুলে দিই। এখন ওই যে এইটা অনেকটা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের মতো বিতর্কের ভিতরে আমরা পড়ে গেলাম আর কি। তো নিশ্চয়ই এটা ইতিবাচক দিক আছে, এটা আমরা বলেছি। কিন্তু এই যে হার্ড কপির বই, আমার আপনার সুকুমার রায় দিয়ে যে শুরু হয়েছে ছড়াটি পড়বার জন্য, বা উপেন্দ্র কিশোর রায় দিয়ে যে শুরু হয়েছে, তার যে অদ্ভুত আনন্দ, ওই যে এবার আমাকে ডিফেন্ড করছি যে আমরা ভালো ছিলাম যে তুমি উপেন্দ্র কিশোর রায় পড়ো নাই, এই জন্য এটা আমি বলতে পারবো না, তবে এটা হচ্ছে যে আমার ওই আনন্দটা এখনো মনে পড়ে। ওরা কিন্তু অ্যানিমেশন দেখে, এবং এখন কিন্তু আপনার বাংলা যেসব চিরায়ত গল্পগুলো আছে, রূপকথার গল্পগুলো আছে, সেগুলো ওরা কিন্তু এখন অ্যানিমেশন পাওয়া যায়। আচ্ছা, এখন এই অ্যানিমেশনগুলি আসলে কতটুকু বুদ্ধিদীপ্তিকে খেলায় এবং ওই রবীন্দ্রনাথের ভেতরে যে আমার মেধাদীপ্তিটাকে ভেঙে ফটিকের চরিত্র আসলে কি মেসেজটা দেয়, আর সাধারণ চোখে দেখছি, এখানে আমার ব্রেনের ফ্যাকাল্টি খোলবার কোনো দরকার নাই, সেটা সে সাদা চোখে যা দেখে তাই। এই দৃশ্যটা কিন্তু পরিচালক তার চোখের সামনে তুলে ধরে, আর সে যখন পড়ছে তখন কিন্তু তার কল্পনার জগতে দৃশ্যটা তৈরি করছে। ঠিক তার তাহলে কল্পনার জগৎটা তার তৈরি হওয়ার জায়গাটা সীমিত হয়ে গেছে, খুব সাধারণভাবে সে দেখছে। তাহলে এই চর্চাটা কিন্তু তখন থেকে হচ্ছে। এখন আগে তো আমাকে ওই যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে সুদূর ফেলিয়া, একটি ধানের শীষের পর একটি শিশির বিন্দু। আগে তো আমাকে দেশ জানতে হবে। তো যখন আমার হাতে এই হার্ড কপি বইটা ছিল, তখন আমার বাবা মার সঙ্গত কারণে আমার বাংলা, আমার বাংলাদেশ, আমার পঠন পাঠ্যসূচি এগুলিকে আগে অগ্রগণ্য দিয়েছে, আমাদের হাতে খড়ি সেগুলো দিয়ে হয়েছে। পরবর্তীতে আমরা যারা শেক্সপিয়ার পড়তে চেয়েছি বা পড়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে, তার আমরা পড়েছি। বিশ্বায়নের যুগে আমরা অন্যান্য পড়া পড়েছি। কিন্তু এটার বেলাতে যে সেটা সে প্রায়োরিটি কতটুকু করতে পারছে, এটা কিন্তু আমার আপনার হাতে স্ক্রিনটা নাই। যে বয়সটিতে তার এটি না জানলেও চলতো, হয়তো দেখা গেল বিভিন্ন অ্যাপসের কারণে সেটি সে জানে, এবং এইটির ব্যাখ্যাটা কি, এটি কি সুস্থ এবং এটা অসুস্থ,
এটি তার এই মুহূর্তে জানা দরকার কিনা এটা দ্বন্দ্বে সে পড়ে যায়, এবং তার অপপ্রয়োগ সম্বন্ধে আমরা যথেষ্ট সন্দিহান থাকি। আমি আরো খোলামেলা আমরা যদি বলতে পারি, সেক্স এডুকেশন, এটা নিয়ে আমাদের একটা রাগ ঢাক ছুঁই বলবো না, আছে কি জানি না, বলা যাবে কি বলবো না, আমার সন্তানকে বলা যাবে। কিন্তু আমি যতটুকুই বাসায় কঠোর হচ্ছি না কেন, আমার সন্তান যে ওই জেনে যাচ্ছে এবং জানার চেষ্টা করছে, এবং তাকে ওই সমস্ত অ্যাপস তাদের পয়সার জন্য তাকে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা ইনজেক্ট করছে। এটা একটা নেগেটিভ সাইকোলজি। তাদের কাছে ভুলভাল তথ্য দিচ্ছে, যান্ত্রিক তথ্য দিচ্ছে, যেখানে কোনো মানবিক সম্পর্ক নাই, মনস্তাত্ত্বিক ভালোবাসা নাই, কারোর প্রতি দায়বদ্ধতা না শিখিয়ে শুধুমাত্র যান্ত্রিক কিছু আচরণ তাকে শিখে দেওয়া হচ্ছে। কখনো ক্ষেত্রে পাশবিক আচরণ তাকে শিখে দেওয়া হচ্ছে, যে দেখানো হচ্ছে। এখন সে কোনটা নিবে, এটা তো আমরা অনেক ক্ষেত্রে এটা প্রায়োরিটাইজ করতে পারি না। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর খসরু সামাদ। আমরা আবার একটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পরে আমরা আবারও এই আলোচনায় ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটি হচ্ছে বয়সন্ধিকালের মানসিক স্বাস্থ্য। আমাদের সন্তানেরা শিশু অবস্থা থেকে তারা আস্তে আস্তে বড় হয়, বয়সন্ধিকাল পার করে তারা পরিণত মানুষে রূপান্তরিত হয়। এই সময়টি আসলে একটি জটিল সময়। শরীর, মন কিছু স্বাভাবিকভাবেই এটা একটা স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রক্রিয়া। শরীর এবং মন জুড়ে একটা হরমোনের খেলা চলে, এবং তখন কিছুটা দিশেহারা অবস্থা যায়। সেই সময়টাতে নানান ধরনের মানসিক ঘাত প্রতিঘাত আসতে পারে। সেটি নিয়ে আমরা আজকে কথা বলছি। আমাদের অতিথি ডাক্তার খসরু সামাদ, তিনি একজন ফার্মাকোলজি বিশেষজ্ঞ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনি পড়িয়ে থাকেন। এবং ডক্টর খসরু, যেটা বলছিলাম যে আপনার ছাত্রছাত্রীদের একটা ওরা তো আসলে এই বয়সেরই, যারা আন্ডার গ্রেডের স্টুডেন্ট, তারা বয়সন্ধিটা পার করেছে। অনেকের মধ্যে হয়তো সেই সময়েও বয়সন্ধির ধাক্কাটা চলতে থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই সময়ের এই বয়সের আমাদের সন্তানেরা যারা কলেজে পড়ছে, টিনেজ পার করেছে, অথবা এখনও টিনেজের সেই মানসিক অবস্থাটুকু বহন করে চলেছে, তারা খুব আগ্রাসী হয়ে উঠছে। যে কোনো বিষয়ে তারা মারামারি করছে, একজন একজনের উপর চড়াও হচ্ছে, এক কলেজ আরেক কলেজে যাচ্ছে। এবং কিশোর গ্যাং বলে আমরা একটি শব্দ অনেক দিন থেকেই শুনছি, এটি আছে। এবং এরা দেখা যায় যে একটা সংঘবদ্ধ হয়ে এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে, সিনিয়রদের উপরে হামলা করছে, অপোজিট গ্রুপের উপরে হামলা করছে। এই যে কিশোর গ্যাং, এটির আসলে কারণটা কি এবং এই সমস্যার আসলে সমাধান কি? জি, ধন্যবাদ। এটাও কিন্তু বিশ্বায়ন সমস্যা। আমার পেশাগত কারণে কিছুদিন আগে আমার আপনি তো আফ্রিকাতে কাজ করেছেন। আফ্রিকাতে আপনি খুবই যথাযথভাবে উদাহরণটা দিয়েছেন। আফ্রিকার বলতে যেটা ঘোর আফ্রিকা বলতে আমাদের সাধারণ মাইন্ড যেটা আছে, কঙ্গো, উগান্ডা, রুয়ান্ডা, এগুলিতে আমি কাজ করেছি। আবার এদিকে একটু যদি সরিয়ে আসে, সাব সাহারান এলাকা, মরিতানিয়া, তারপর সাহারা মরুভূমি বলতে যেটা বোঝায়, এইগুলি তো কিশোররা ব্যাপক রকম অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে এই অস্থিরতাটা আসলে বিশ্বায়নের অস্থিরতা। তাহলে আমাকে ওদের সামাজিক অস্থিরতাটা কিন্তু তাদেরকে অস্থির করে তোলে। ঠিক তাই। আমি বলতে চাইছি যে এটা একটা তো পরিবেশে তার একটা অংশ। তাহলে পরিবেশটা পুরোটাই অস্থির, সারা পৃথিবী কিন্তু এখন অস্থির। তা নিয়ে আমরা আরেকদিন এই টেবিলে বসে হয়তো আলোচনা হতে পারে, বা আন্তর্জাতিক আলোচনাতে তারা কাভার করবে। কিন্তু আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে অনেক রাষ্ট্রের এই মুহূর্তে প্রায় সম্ভবত 22টা আমি দেখলাম যে কনফ্লিক্টেড স্টেট, এর ভেতরে স্নায়বিক যুদ্ধ অথবা সরাসরি হাতিয়ার নিয়ে যুদ্ধ 22টা প্রজাতি বা 22টা দেশের ভেতরে হচ্ছে। তো তার প্রভাব আছে না? তার হেট্রেট 22টা রাষ্ট্রের আর একটা 22টা রাষ্ট্রের ভেতর খুব দৃশ্যমানভাবে ইউক্রেন, তার সাথে সাথে ন্যাটো সবগুলি দেশ জড়িয়ে গেছে, সাথে সাথে রাশিয়া, তার সাথে সাথে তাদের যে বলয়ভুক্ত দেশ তারাও জড়িয়ে গেছে। এখানে তার সরাসরি তার মানুষ হত্যা করছে তো, এবং একটা মানুষ হত্যার সাথে আরেকজনের ব্রেভিটির সম্পর্ক, তারা জিতে যাচ্ছে, আরেকজনের ক্রুয়েলিটির সম্পর্ক। তাহলে এটা কি শিশু মনে প্রভাব পড়বে না? আর যেটা বলেছেন সেটা হলো, তো আলোচনা হয়তো পরে আসতো, আমি এখানে এটাকে করি। এই সময়কালে ড্রাগসটাকে খুব পরিকল্পিতভাবে শিশুদের হাতে তুলে দেওয়ার উদাহরণ আমি জানি। খাত বলে একটা ড্রাগস আছে, গাছের পাতার মতো, এটা চিবিয়ে খাওয়া যায়, এটা নিউরনকে উত্তেজনা করে।
তো ওই আফ্রিকাতে তাদের যে সমস্ত ক্লোন তাদের যেন প্রমোশন আর কি, শিশুদেরকে তাদেরকে র্যাঙ্ক দেওয়া হয়, শিশুদের থাকে হচ্ছে ল্যান্স কর্পোরাল, সার্জেন্ট। তো তার সময় একটা 14 বছরের বয়স, সে একটা খুবই সফিস্টিকেটেড উইপন নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের শৈশবে কি ছিল, আমরা ছোট্ট একটা খেলনা পিস্তল পেলেই আমাদের অন্য থ্রিল হতো, খেলনা বন্দুক পেলেই আমাদের অনেক কিছু হতো, বা খেলনা গাড়ি পেলে হতো। সে গাড়ি চালাচ্ছে, সে ওই বয়সে গাড়ি চালানোর জন্য অথরাইজ না, এবং সে মিলিটারি ভেহিকেল সে চালাচ্ছে এবং সফিস্টিকেটেড হেভি মেশিন সে চালাচ্ছে এবং তার কাছে র্যাঙ্ক আছে। তখন তাকে বলেছে তুমি যদি অমুককে খুন করে আসতে পারো, সে তোমার ক্লোনের নৈতিকতার বিরুদ্ধে, তাহলে পর তোমাকে পুরস্কৃত করা হবে। তাহলে তাকে বলেছে তার কাছে যে আইকন, সে আইকনের কথাতে সে বায়াসড হবে এবং ওই রকম থ্রিল নিয়ে সে যাবে এবং সে খুনটি করে আসবে এবং তাকে আনুষ্ঠানিকভাবে তাকে ওই পদকটি পরিয়ে দেওয়া হলো। তাহলে পারে এই প্রজন্মকে আমরা নেপথ্য থেকে কিন্তু নষ্ট করবার জন্য আমরা আছি। এবং দেখেন, আমি দেশজ আলোচনাটা না করাটাই হয়তো খুব ভালো হবে, কিন্তু আমরা যে কোনো আলোচনা করলে আমরা যদি দেখি নেপথ্য থেকে কিন্তু আমরা পরিণত বয়সীরাই, সেটা আমাদের রাজনৈতিক মতাদর্শের কারণে হোক, আমাদের বৈশ্বিক প্রাপ্তির কারণে হোক, আমাদের ব্যবসা বাণিজ্যের কারণে হোক, আমরা কিন্তু তাদেরকে এক্সপ্লয়েট করি, ব্যবহার করি। তাহলে ওই বয়সে তার জাজমেন্টটা থাকে না যে এক্সকিউজ মি, আমার অমুক আঙ্কেল বলেছে যে এটা ঠিক না, কিন্তু তারা এটা করে ফেলে। ওকে, কথা প্রসঙ্গে আসলো এবং এটি অবশ্যই প্রাসঙ্গিক, সেটি হচ্ছে যে টিনেজ বয়সে মাদকাসক্তি এবং তার যে একটি ক্ষতিকর প্রভাব, এই বিষয়টি আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি? সমস্যা তো আছে, এটা আমরা জানি, অনেক বছর ধরেই চলছে। আমাদের কিশোর তরুণরা মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে এবং সম্ভাবনাময় জীবনগুলো ঝরে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা আবার বাংলা সনাতন ইয়েতে ফিরে যাই। আমরা দেবদাসের কথাটা যদি মনে করি, এটা খুবই বহুল প্রচলিত একটা ক্লাসিক্যাল পড়া হয়েছে। এবং মজার বিষয় হলো, আফ্রিকাতে বসে আমি দেবদাস দেখেছি এবং আমার সাথে যারা দেখেছেন তারা খুব মুগ্ধ দৃশ্যের মতো করে দেবদাস দেখেছেন, এবং তারা কোনো বাঙালি বা ভারতীয় দেখতে একই রকম দেখলে ওই যে দেবদাস যাচ্ছে তাদের ভাষায় বলতো। তো মানে আমি বলছি দেবদাসটা কতটুকু জনপ্রিয় ছিল। মানে আফ্রিকাতে মানে ওরা ল্যাঙ্গুয়েজ তারা জানে না, কিন্তু তারা বুঝতে পারছে কাহিনীর ইনার মিনিংটা তো বোঝা যায় আসলে বডি ল্যাঙ্গুয়েজ দেখে। আর এটা ট্রান্সলেটের যুগ, অনেক ক্ষেত্রে তারা এটা ট্রান্সলেট করতে পারে। সেখানে কি ছিল, পার্বতীকে সে প্রস্তাবনা দেয়, পার্বতী সেটি প্রত্যাখ্যান করে এবং দেবদাস একটি লাঠি দিয়ে পার্বতীর ঘাড়ে এমনভাবে আঘাত করে যেন ওই দাগটা সারা জীবন থেকে যায়। তো এই যে মৎস্যকাম, মানুষকে অত্যাচার করে এক ধরনের একটা দাগ রেখে গেল যেন সারা জীবন ওই পার্বতী দেবদাসের স্মৃতিটা নিয়ে বহন করে। স্মৃতিটা ইতিবাচক না, এটা একটা ট্র্যাজিক অথবা তার একটা মৎস্যকাম, জোর করে স্যাডিজম, কিন্তু সে করছে। আচ্ছা, পরবর্তীতে কি হলো যে দেবদাস পার্বতী পেল না এবং আমরা দেখি যে চুনিলারের সংস্পর্শে এসে দেবদাস মদ্যপান করছে এবং সুরিখানাতে তার জীবনের প্রায় বাকি অংশটুকুই সবসময় থাকতো। তাহলে আমরা দেখতে পাই যে অপসঙ্গ অথবা ওই শিশু বয়সে যেটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল না, যে প্রেম করবার বয়স বাবা তোমার অনেক আছে, বিয়ে থা করে সংসার করবার জন্য তুমি হয়তো প্রয়োজনীয় সঙ্গী পাবে, এই মুহূর্তে এটা খুব প্রায়োরিটাইজ না, পড়ালেখা করা যেতে পারতো। এই জায়গাগুলিতে সে বিভ্রান্ত হয়, তাদের আইকন আমরা তাদেরকে ইতিবাচক দিতে পারি না, আইডল দিতে পারি না। এটা একটা কিন্তু সারা বিশ্বের একটা সমস্যা, যে আপনি আমার সন্তানকে বলতে পারছি কি সেভাবে যে দেখো অমুকটা হচ্ছে ভালো মানুষ, তুমি অমুকটা হও, অথবা তার এরকম মৌলিক গুণাবলী আছে, তাহলে তুমি এই মৌলিক গুণাবলী অর্জন করো। এটি একটি বড় সমস্যা। তার মানে আমাদের সামনে আসলে ভালো উদাহরণ নেই বা ভালো আইকন নেই, এই কারণেও কিন্তু তরুণরা হতাশায় ভোগে। জি, তার সামনে কোনো ভালো উদাহরণ সে দেখতে পাচ্ছে না, বা তার চারপাশে যাদেরকে সে, যে বড়দেরকে সে তার আইকন হিসেবে ভাবতে পারত, কোনো এক সময় সে আবিষ্কার করছে যে তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত বা কোনোভাবে তাদের কাছ থেকে সেই প্রত্যাশিত আচরণটি পাচ্ছে না। তখন তাদের কাছে মনে হয় মানে তারা একটু হতাশ হয়ে পড়ে। এই তো বিষয়টা। ঠিক তাই। এখন আমরা এই যে সমাধানটা কিভাবে করব, মানে আমাদের সন্তানদেরকে তো এই মাদকাসক্তি থেকে ফেরাতে হবে, কি আমাদের গার্জিয়ানদের, অভিভাবকদের কি কর্তব্য? দেখুন, এটা তো আসলে জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যা, বারবার ঘুরে বলা হচ্ছে। আমাদের তো ড্রাগটা কিন্তু আমরা তৈরি করি না, ইউজার্স। তো আমাদের দেশে যে এই ড্রাগগুলি ঢুকছে, এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। তো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই ড্রাগের সোর্সটা কোথা থেকে। এটা তো একটা অথরাইজড ড্রাগ না, খাবার না,
এটা খুব আসছে, কথা থেকে আসছে। তার এই সোর্সটা যদি আমরা না বন্ধ করতে পারি, তাহলে পারে আমি যতই এটাকে বন্ধ করবার জন্য নৈতিকতাকে আনতে পারি, এটা হবে না। কারণ তার হাতে তো এটা পৌঁছে দেওয়ার মতো লোক আছে, তারা এটাকে অ্যালিউর করে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হিসাবে তার কাছে উপস্থাপিত করা হয়। এবং এটা ওই বয়সে একটা হিরোইজম। এবং কি বলা হয়, সিগারেট ইজ দ্য গেটওয়ে অফ দ্য ড্রাগস। সিগারেট, ধূমপানটা হচ্ছে এই ড্রাগ ঢুকবার প্রথম মাত্র। তো ওই যে 13 বছর বয়সে লুকিয়ে, তো মার্ক টোয়েনের ওই যে টম সয়ার, সেও তো সিগারেট খেয়েছিল, তার কাছেও একটা থ্রিলের মতো মনে হয়েছিল। বা আমার আপনার ছোটোবেলাতে ওই যে শ্রীকান্তের গল্পে যে সিগারেট এক প্রান্ত থেকে এক প্রান্ত টেনে নিয়ে শেষ করে দেওয়া, এটা একটা ব্রেভিটি হিসেবে উপস্থাপিত করা হচ্ছে। তা আমি যেটা বলতে চাইছি যে ধূমপানটা অত্যন্ত সংবেদনশীল, এবং আমাদের শিশু কিশোরদের ভেতরে ধূমপানের প্রবণতা অত্যন্ত বেশি। আমরা যদি যে সমস্ত এলাকাতে বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষায়তন আছে, তাদের সামনে দিয়ে যদি যাই, আমরা দেখব যে ওই যে কিশোর, টিনেজ, ক্রস টিনেজ যেটা আপনি বললেন, তারা ব্যাপক পরিমাণে ধূমপান করছে। আমাদের সময় হয়তো ধূমপানের যে প্রচলনটা ছিল না তেমনটি না, কিন্তু রাগঢাক গুড়গুড় ছিল যে আমরা আমাদের অগ্রজদেরকে, ইভেন একই মেডিকেল কলেজে বা একই শিক্ষায়তনে যদি আমাদের কোনো মানে সিনিয়র ভাই বা বোন থাকতেন, আমরা এটা লুকিয়ে খেতাম, এটা আমাদের সংস্কৃতির অংশ ছিল না। তো এখন আমরা বড়রাও ছোটদেরকে নিয়ে খাচ্ছি, আমরাও সেটাকে কোনো কিছু মনে করছি না, ছোটরাও মনে করছে বাহ বড়রা তো দিচ্ছে, তারাও ট্যাবুটা ভেঙে ফেলছে, তারাও খাচ্ছে। ফলে এই সিগারেটকে কোনো অপরাধ বলে মনে করা হচ্ছে না। এবং এই সিগারেটের পা ধরে ধরেই এবং সিগারেটের পথ পরিক্রমাতে আস্তে আস্তেই ড্রাগগুলি আসে। শুরু হয় কিন্তু ধূমপান দিয়ে, প্রত্যেকেরই নেশার কিন্তু মাদার বলা যায় আর কি, যে মানে সিগারেট, এবং সিগারেট দিয়ে শুরু। জি। তো এই মানে টিনেজ সময়টাতেই আসলে তাদেরকে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে মানে তাদেরকে কাউন্সিলিং করা, কথা বলা, প্রয়োজনে স্পেশালিস্ট কাউন্সিলরদের সহযোগিতা নেওয়া, এই বিষয়গুলি আমার মনে হয় যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মানসিক স্বাস্থ্য যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বটি আগে বুঝতে হবে। ডক্টর খসরু সামাদ, আপনাকে অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় দিয়ে আমাদের সাথে এই আলোচনায় এসেছেন এবং চমৎকার কিছু বিষয় আলোকপাত করেছেন, যেগুলি আসলে একটি জনগুরুত্ব সম্পন্ন তো বটেই, আমাদের সমাজ সংস্কৃতি এবং আমাদের পারিবারিক জীবনেও এটির গুরুত্ব অনেক বেশি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনারা এই আয়োজনটি উপভোগ করেছেন এবং উপকৃত হয়েছেন। আগামী পর্বের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।